আচ্ছা, এটা হচ্ছে সিলেবাসের লাস্ট টপিক, যদিও আমরা তারপরে এটা টেস্টিং এর সাথে যেহেতু কোয়ালিটি অ্যাসুরেন্স রিলেটেড, সো টেস্টিং এর পরে এটা পড়াই দিচ্ছি। আর এটা ছোট আছে, যে 50 মিনিটের ক্লাসে পড়ায় শেষ করার মতো টপিক। সো শুরু করলাম। সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স এন্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট, এই টপিকটা থেকে তোমরা ফাইনালে 5-6 মার্কসের একটা কোশ্চেন পেতে পারো। ঠিক আছে, নর্মালি 5-6 মার্কসের কোশ্চেন আসে এটা থেকে। আর এই টপিকটা বা এখান থেকে কোশ্চেনটা কি প্যাটার্নের হয় সেটা হচ্ছে কি, এই টপিকটা থিওরিটিক্যাল টাইপের টপিক, মানে টোটাল একটা কনসেপ্ট। ঠিক আছে, দেখো কি কি টপিক আছে, থিওরিটিক্যাল কিছু টার্ম আছে এখানে, সেই রিলেটেড কোনটা কি কাকে বলে, কিছু প্যারামিটার, কিছু স্যাম্পল টেমপ্লেটের মতো থিওরি টাইপের, দেখছো পুরোটাই থিওরি টাইপের, আর ছোট্ট ছোট্ট একটা টপিক। সো এখান থেকে কোশ্চেন আসে হচ্ছে তোমার অ্যানালাইটিক্যাল টাইপ, একেবারে ডিরেক্ট থিওরি না, যে হোয়াট ইজ এটা, হোয়াট ডেসক্রাইব এটা, এক্সপ্লেন এটা, এরকম ডিরেক্ট না, বাট কোশ্চেনটা হবে কিছুটা অ্যানালাইটিক্যাল একটা টাচ থাকবে কোশ্চেনের মধ্যে। কিন্তু তুমি যখন অ্যান্সার করবা তোমাকে এই থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। সো থিওরি হিসাবে এই টপিকটা তোমরা ধরে নাও, যে থিওরি হিসাবে এই টপিকটার মধ্যে যা আছে আমাকে সেটা মুখস্থ করতে হবে, জানতে হবে, তাহলেই অ্যানালাইটিক্যাল কোশ্চেনটার অ্যান্সার আমি দিতে পারবো। ঠিক আছে, তোমরা অনেক সময় মনে করো যে অ্যানালিটিক্যাল কোশ্চেন মানে বানায় বুনায় লিখবো, সো পড়ার কিছু নাই। নো, তুমি বানায় লিখতে হলো, তোমার যদি ব্যাকগ্রাউন্ড না থাকে তুমি লিখতে পারবে না। সো তুমি যদি না জানো যে কোয়ালিটি প্ল্যানিং কি, কোয়ালিটি কন্ট্রোল কি, কোয়ালিটি ম্যাট্রিক কি, তুমি কি বানায় কি লিখতে পারবে এটা সম্পর্কে যদি চাই কিছু জানতে। সো যত রকম অ্যানালাইটিক্যাল কোশ্চেন আসবে, যেটা ওই যে ম্যাথমেটিক্যাল লজিক্যাল ডায়াগ্রাম এই টাইপের না, যেখানে সব জায়গাতে তোমার থিওরি তোমাকে জানতেই হবে ব্যাকগ্রাউন্ড হিসেবে। বুঝাইতে পারছি? সো এই টপিক গুলা তুমি থিওরি হিসেবে পড়বা অ্যানালাইটিক্যাল কোশ্চেনের অ্যান্সার করার জন্য। আচ্ছা, এখন আসো কি কি টপিক আছে, কি কি আছে এটার মধ্যে আসলে। সো এখানে থিওরি হিসেবে তুমি সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স বলতে কি বুঝি, কোয়ালিটি কিছু টার্ম আছে, কিউএ, কিউপি, কিউসি, কিউএম কাকে বলে, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের এলিমেন্টস গুলা কি কি, কোয়ালিটি অ্যাসুরেন্স রিলেটেড টাস্ক কি, গোল কি, ম্যাট্রিক কি, কোয়ালিটি ম্যানেজমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে সম্পর্ক কি, কোয়ালিটি অ্যাসুরেন্স ভার্সাস কোয়ালিটি কন্ট্রোল কি, রিভিউ কি, রিভিউ এবং ইন্সপেকশন কি, কি করা হয় ওই সময়, এবং ইন্সপেকশনের সময় চেকলিস্টে কি ইনফরমেশন থাকে একটা স্যাম্পল হিসেবে দেওয়া আছে। সো মোটামুটি এই কয়েকটা টার্ম নিয়ে টপিকটা সাজানো আছে। প্রথমে আসে কোয়ালিটি অ্যাসুরেন্স কি, আর আমরা এই কোয়ালিটি অ্যাসুরেন্স এজ এ হোল, সব দুনিয়ার সবকিছুর কোয়ালিটি অ্যাসুরেন্সটা, আমরা যেহেতু সফটওয়্যার নিয়ে ডিল করতেছি, সফটওয়্যার নিয়ে কথা বলতেছি, আমরা শুধুমাত্র সফটওয়্যারের কোয়ালিটি অ্যাসুরেন্স বলতে কি বুঝি এই টার্মটা কি সেটাই জানবো। ঠিক আছে, সো কোয়ালিটি অ্যাসিওর করা, যে কার, সফটওয়্যারের। সো সফটওয়্যারের কোয়ালিটি অ্যাসিওর করাটাই আসলে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স। আর এই কোয়ালিটি অ্যাসিওর করা মানে কি, সফটওয়্যারটা মানে হাইলি কোয়ালিফাইড একটা সফটওয়্যার বা হাই কোয়ালিটির সফটওয়্যার, এইটা তুমি নিশ্চয়তা দেওয়া, এটাই হচ্ছে আসলে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স। আর এই নিশ্চয়তা দিবে কে, বা দিতে হলে কি করতে হবে, সেটাই আমাদের আসলে এখন জানার বিষয়, যে কে এই নিশ্চয়তা দিবে, বা কিভাবে তুমি নিশ্চিত হবা যে সফটওয়্যারটার কোয়ালিটি ঠিক আছে, কে এটা দেখতেছে, কে এটা মনিটর করবে, কে এটা লুক আফটার করবে, যে সে তোমাকে গ্যারান্টি দিবে যে না এটা সব ঠিকঠাক আছে। সো এই জিনিসগুলাই এখন জানবো। ঠিক আছে, সো প্রথমে আসো কাকে বলে কোয়ালিটি অ্যাসুরেন্স। সো সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইজ এ সেট অফ অ্যাক্টিভিটিস ফর এনশিওরিং কোয়ালিটি ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রসেস। সো যেটা হচ্ছে যে, এটা এমন না যে চট করে বললাম যে কোয়ালিটি ঠিক আছে মানে ঠিক, তা কিন্তু না। এটা একটা একটা কি বলবো, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটার মধ্যে অনেকগুলো কাজ আছে যেটা তুমি শুরু থেকে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট ফেজের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি ফলো করতেছো, মনিটর করতেছো, গাইড করতেছো, এবং এতে করে কোয়ালিটি অ্যাসিওরেন্স হচ্ছে। সো এটা একটা সেট অফ অ্যাক্টিভিটিস, তোমাকে কাজ করতে হবে, অনেকগুলা টার্মস এর মাধ্যমে তুমি যাচাই করবা, বাছাই করবা, এবং কোয়ালিটি এনশিওর করবা। So it ensures that developed software meets and complies with the defined or standardized quality specification. Software quality assurance is an ongoing process, যেটা বললাম, within the software development life cycle that routinely checks the developed software to ensure it meets the desired quality measures. So এটা একটা ongoing process, কার সাথে, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের সাথে। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের যে ফেজগুলি আমরা পড়ছি, সেই ফেজের কোনো পার্ট এটা না, কারণ ফেজ বলতে বোঝায় কি, সফটওয়্যার ডেভেলপ করতে হলে কি কি জিনিস তুমি ফলো করে ডেভেলপ করতেছো।
আর সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স কি, এটা তার সাথে প্যারালাল একটা অনগোয়িং প্রসেস, যেটা সফটওয়্যার যে তুমি যে ডেভেলপমেন্ট ফেজে বিভিন্ন কাজ করতেছো, কাজগুলি অল স্ট্যান্ডার্ড মেনটেন করে ফলো করতেছো কিনা সেটা ফলো করা হচ্ছে এর কাজ। সো এটা একটা প্যারালাল প্রসেস, আলাদা একটা প্রসেস যেটা এই সাথে চলতে থাকবে। একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের লাইফ সাইকেলের শুরু থেকে শেষ পর্যন্ত এটাও চলতে থাকবে। পুরা জিনিসটা, পুরা সফটওয়্যারটাকে মনিটর করা এবং কন্ট্রোল করা, সবকিছু ঠিকঠাক মতো মানে ঠিক ওয়েতে আসছে কি নাই এবং কোয়ালিটি ঠিক মতো মেনটেন হচ্ছে কি হচ্ছে না এটা এনশিওর করবে। সো এই কথাটাকে তুমি যদি, আমি জাস্ট তোমাকে যদি ছবি দিয়ে দেখাতে চাই, আমি একটু সামনে চলে যাই চট করে, তাহলে জিনিসটা ভিউ করতে পারবে। দ্যাট মিনস আমরা যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসকে এভাবে একটা লাইন হিসেবে চিন্তা করি যে ডেভেলপ হচ্ছে, পার্শিয়ালি একটু একটু করে ডেভেলপ হচ্ছে। এসকিউ তাহলে কি, এসকিউ একটা প্যারালাল অ্যাক্টিভিটি। সে ডেভেলপমেন্ট ফেজ শুরু হওয়ার আগে একটা প্ল্যান করে নিবে, বিভিন্ন কোয়ালিটি স্ট্যান্ডার্ড সেট করে নিবে, তারপর এখানে একটু একটু করে ডেভেলপ হবে একটু একটু, এবং সেই অংশটা মনিটর হবে, সেই অংশটার উপর কোনো সমস্যা থাকলে রিপোর্ট জেনারেট হবে, চেক হবে, ফিডব্যাকের উপর বেস করে আপডেট হবে, চেঞ্জ হবে, যেটা প্রয়োজন সেই অনুযায়ী কারেকশন হবে, সেটা চলতে থাকবে। সো দিস ইজ এ প্যারালাল প্রসেস। কার সাথে প্যারালাল? এসডিএলসির সাথে প্যারালাল। ক্লিয়ার? ক্লিয়ার? জি ম্যাম। ওকে, জি ম্যাম। আচ্ছা এবার আসো, এটা তো জাস্ট ডেফিনেশনটা বুঝালাম যে কাকে বলে। স্যার কোয়ালিটি অ্যাসিউরেন্স কথাটা আমরা টার্মটা ইউজ করছি, আমরা কোয়ালিটি অ্যাসিউরেন্স বলতে বলছি যে সেট অফ অ্যাক্টিভিটিস। তাহলে এই কোয়ালিটি অ্যাসিউরেন্স রিলেটেড আরো কয়েকটা টার্ম আমরা এখানে জেনে নেই যে কি কি আরো কি টার্ম আছে। কোয়ালিটি অ্যাসিউর করার জন্য কোয়ালিটি প্ল্যান করতে হয়, প্ল্যান ওয়াইজ ঠিক মতো হচ্ছে কিনা সেটা কন্ট্রোল, সেটা দেখার জন্য কোয়ালিটি কন্ট্রোল করতে হয়। আর এই কন্ট্রোলটা হবে কিসের মাধ্যমে? কিছু ফ্যাক্টর, কিছু প্যারামিটার তুমি সেট করে নিবা, যেটাকে বলতেছি কোয়ালিটি ম্যাট্রিক। সো কোয়ালিটি রিলেটেড টোটাল চারটা টার্ম আমরা চারটা ভাবে চিন্তা করতে পারি, মানে একই জিনিস বাট একটা একটার সাথে রিলেটেড। তুমি কোয়ালিটি অ্যাসিওর করতে হলে কোয়ালিটি প্ল্যান করতে হবে, এই প্ল্যান করা, এই প্ল্যান ওয়াইজ ঠিক মতো চলতেছে কিনা সেটা দেখা হচ্ছে কন্ট্রোল। আর এই কন্ট্রোলটা করবা কিভাবে? কিছু স্ট্যান্ডার্ড, কিছু কি বলে ম্যাট্রিক্স সেট করে নিবা, যার মাধ্যমে বুঝবা যে কোয়ালিটিটা ঠিক মতো মেনটেন হচ্ছে। সো সেটাই একটা একটা করে লাইন দিয়ে ডিফাইন করা আছে। কোয়ালিটি অ্যাসুরেন্স কাকে বলে? এস্টাবলিশমেন্ট অফ নেটওয়ার্ক অফ অর্গানাইজেশনাল প্রসিডিউরস এন্ড স্ট্যান্ডার্ডস লিডিং টু হাই কোয়ালিটি সফটওয়্যার। Quality planning কি? Selection of appropriate procedures and standards from this framework and adaptation of these to specific software project. Quality control কি? Definition and performing of processes that ensures that the project quality procedures and standards are being followed by the software development team. Software quality metric কি? Collection and analyzing quality data to predict and control quality of software product being developed. So চারটা টার্ম কোয়ালিটি রিলেটেড। এখন এই যে সিলেকশন অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিউরস এন্ড স্ট্যান্ডার্ডস প্রয়োজন, যাতে করে আমি বুঝতে পারি যে সফটওয়্যার কোয়ালিটিটা ঠিক আছে কি নাই, এটা কোথায় পাবো, বা এটা কি বলতে পারবা কেউ? আইডিয়া জাস্ট। কোনো আইডিয়া আছে কারো? আচ্ছা বলি আমি, তুমি যদি স্ট্যান্ডার্ড না জানো, তুমি বুঝবা কিভাবে যে তোমারটা ঠিক আছে কি নাই? তুমি একটা প্রোডাক্ট মার্কেটে আনছো, সাপোজ তুমি একটা মার্কেটিং, একটা বাজারজাত করছো একটা প্রোডাক্ট, একটা চানাচুর সাপোজ বাজারজাত করছো। এখন তুমি বুঝবা কিভাবে যে চানাচুরটার স্ট্যান্ডার্ড ঠিক আছে কি নাই? তোমার কিছু স্ট্যান্ডার্ড লাগবে না? কিছু প্যারামিটার লাগবে না যে এটার পরিমাণ এতটুকু থাকা মানে স্ট্যান্ডার্ড? তুমি যেমন একটা, আমরা যখন অসুস্থ হই কিছু টেস্ট করি না, ডায়াগনোসিস রিপোর্টের মধ্যে স্ট্যান্ডার্ড লেভেলটা দেওয়া থাকে না, ওইটা দেখেই তো আমরা বুঝি যে তুমি আসলে ডিজিজে আক্রান্ত নাকি নাই, তুমি কি অ্যাফেক্টেড নাকি তুমি ঠিক আছো। সো সবকিছুই কিন্তু এরকম। সো সফটওয়্যারের কোয়ালিটির জন্য কি থাকতেছে? কিছু স্ট্যান্ডার্ড ডিফাইন করা আছে, ঠিক আছে, যার মাধ্যমে তুমি বুঝবা যে তোমার সফটওয়্যারটা কোয়ালিটি ঠিক মতো মেনটেন হচ্ছে, কমপ্লাই হচ্ছে নাকি হচ্ছে না। ক্লিয়ার?
সো এই স্ট্যান্ডার্ডটা কোথায় পাবো? এই স্ট্যান্ডার্ডটা IEEE, SCM, কি বলে ISO, এদের ডিফাইন করা অনেক স্ট্যান্ডার্ড তৈরি করে দিছে। একেবারে একটা বিজনেসের তুমি কিভাবে চলবে, কিভাবে ম্যানেজমেন্ট কিভাবে চলবে, তার কলিগসদের সাথে বিহেভিয়ার কেমন হবে, অ্যাটিটিউড কেমন হবে, সফটওয়্যার যেটা তৈরি করবা সেটা কিভাবে করতে হবে, লাইসেন্সিং কিভাবে করতে হবে, কোন কোন টুলস কিভাবে মানে কোন পারপাজে কোনটা ইউজ করতে হবে, সবকিছু ডিফাইন করা আছে, সবকিছু তৈরি করে দেওয়া আছে। এটা যদি করে দেওয়া না থাকতো তাহলে কিন্তু আমরা মানে কিছু মানে তাহলে কিন্তু কিছুই গোছানো হইতো না, সব জায়গায় সবকিছু এলোমেলো হয়ে যেত। যেমন তুমি আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গুলি চলতেছে, তারা ঠিক মতো চলতেছে কিনা সেটার জন্য আমরা কি করতেছি, বা বিভিন্ন অ্যাক্রিডিশনের সাহায্য নিচ্ছি, যে তারা আমাদেরকে কি করতেছে, সিল মেরে দিচ্ছে যে আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাক্রিডিটেশন পাওয়ার মতো কি মতো না, কিভাবে দিচ্ছে, তাদের কিছু স্ট্যান্ডার্ড আছে, সেটা যদি তুমি মেনটেন করো তাহলে তোমাকে অ্যাক্রিডিটেশন দিবে, নাহলে দিবে না, তাই না? এরকম সবকিছুই। সো সফটওয়্যার কোয়ালিটির জন্য এরকম অনেক স্ট্যান্ডার্ড ডিফাইন করা আছে। আমি এখানে একটা ওয়ার্ড ফাইল একটু নামায় রাখছিলাম, তোমরা ওই নেটে সার্চ দিলেই পাবা যে IEEE কি বলে, IEEE বা SCM স্ট্যান্ডার্ড ফর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোড, ঠিক আছে? সো এরকম ইথিক্যাল ইনফরমেশন আছে, ইথিক্স কেমন হবে, ইথিক্যাল রিলেটেড ইনফরমেশন গুলি, তোমার কোডিং রিলেটেড যে ইয়াগুলি মেনটেন করতে হবে, সবকিছু এরকম ডিফাইন করা আছে। সো এগুলি যদি তৈরি করে না দেওয়া থাকতো, গুছায় দেওয়া না থাকতো, তাহলে তুমি আসলে এত সুন্দরভাবে মানে চলতে পারতো না পৃথিবীটা। এগুলি আস্তে আস্তেই হয়েছে, এমন না যে একদিনেই হয়েছে, তাই না? সবকিছুই আস্তে 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 হয়েছে। এখন আমরা আজকে যেটা গোছানো পাচ্ছি, 10 বছর পরে মনে হবে যে এটাই হচ্ছে ব্যাকডেটেড, আরো নতুন অনেক কিছু চলে আসবে, তাই না? সো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আচ্ছা, যা বলতেছিলাম, তাহলে এই যে আমরা যেটা বললাম যে স্ট্যান্ডার্ড বা পলিসিগুলি আসলে কাদের ডিফাইন করা, সেগুলি ওই স্ট্যান্ডার্ড বা ইথিক্স গুলা কি আমাদের শিখতে হবে? লাগবে না, কিচ্ছু শিখতে হবে না, একটু দেখে রাখতে পারো নেটে সার্চ দিয়ে, এটা জাস্ট তুমি তোমার কিউরিসিটি থেকে একটু দেখতে পারো, কারণ এগুলি তোমার, হ্যাঁ এগুলি হচ্ছে অর্গানাইজেশনাল লেভেলে তুমি যখন কাজ করবা এই প্র্যাকটিসেস গুলো তোমাকে জানতে হবে। প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন কাজ করবা তখন এই প্র্যাকটিস গুলি জানতে হবে, তখন তুমি কাজ করতে হলে কিভাবে তোমার আর ইথিক্যাল বিহেভিয়ার গুলা কেমন হবে, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস গুলি কি, এগুলি জানা থাকতে হবে, ঠিক আছে? ওকে তবে ম্যাম, তোমার পরীক্ষার জন্য লাগবে না, তুমি জাস্ট নলেজের জন্য দেখতে খুলে দেখতে পারো। বুঝতে পারছি ম্যাম। বুঝছো? আমি একটা একটা লাইন একটা পড়ে দেখাই, দেখো কোন একটা জায়গা থেকে, কোথায় পড়বো দেখি। এই দেখো, তুমি কলিগসদের সাথে কেমন বিহেভ করবা, তোমার এখানে লিখে দেওয়া আছে পয়েন্ট করে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স শ্যাল বি fair to and supportive of their colleagues. In particular, software engineers shall, as appropriate, encourage colleagues to adhere to this code, assist colleagues in professional development, credit fully the work of others and refrain from taking undue credits, review the work of others in an objective, candid, and properly documented way, give a fair hearing to the কতগুলা পয়েন্ট দেওয়া আছে, মানে তুমি তার কলিগের সাথে কেমন বিহেভ করবা, তোমার আচরণ কেমন হওয়া উচিত সেটাও তোমাকে লিখে দিচ্ছে, মানে প্রপার একটা গাইডলাইন। বুঝছো কথা? বুঝছো? মানে আমাদের ধর্ম যেমন একটা মানুষ হিসেবে তুমি তৈরি হওয়ার জন্য একটা প্রপার গাইডলাইন, আর তুমি একটা বিজনেস প্রতিষ্ঠান, একটা অর্গানাইজেশন, একটা এডুকেশনাল প্রতিষ্ঠান, একটা হসপিটাল চালাতে হলে তোমাকে কি স্ট্যান্ডার্ড, কি প্রসিডিউরস, কি ফলো করতে হবে, সব এগুলি আসলে তৈরি করা মানে অলরেডি তৈরি করা হয়ে গেছে, টাইম টু টাইম তৈরি হচ্ছে, আপডেট হচ্ছে, এবং এটা হচ্ছে আছে বলে মানুষ আসলে মানে সবকিছু এত স্ট্রাকচার্ড ওয়েতে চালাইতে পারতেছে। বুঝছো? তো এগুলো একটু পরে দেখতে পারো, হয়তো অনেক কিছু বুঝবা না লেখাগুলো, তারপরেও জাস্ট একটু আইডিয়ার জন্য দেখতে পারো, খুলে পাতাটা উল্টায় দেখতে পারো, জাস্ট একটু আইডিয়ার জন্য। তাই যাই বলতেছিলাম যে আমাদের এখানে টেনশনের কিছু নাই, যে স্ট্যান্ডার্ড গুলা কোথায় পাবো, এগুলো অলরেডি ডিফাইন করা আছে। তুমি কি তৈরি করতেছো, কোন টাইপের সফটওয়্যার, তার জন্য কি ফলো করতে হবে, একটা বিজনেস প্রতিষ্ঠান ওপেন করতে চাচ্ছ সেটার জন্য তোমাকে কি লাগবে, কি প্রয়োজন, কোনটা থাকতে হবে, কোনটা না থাকলে হবে না, সবকিছু তৈরি করে দেওয়া আছে। আচ্ছা, রিভিউ অ্যান্ড অডিট, আমরা কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে কথা বলতেছি। আমাদের কোয়ালিটি অ্যাসুরেন্স রিলেটেড একটা টার্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ফলো করতে হয়,
কোয়ালিটি অ্যাসুরেন্স রিলেটেড আরেকটা টার্ম হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল করা, যেটা কন্ট্রোল করবো আমরা রিভিউ এবং অডিটের মাধ্যমে। সো টেকনিক্যাল রিভিউজ আর এ কোয়ালিটি কন্ট্রোল অ্যাক্টিভিটি পারফর্ম বাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স ফর সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স। এই রিভিউ টিম বা এই কোয়ালিটি অ্যাসুরেন্স টিমে কারা থাকে? তারাও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর যাদের কাজকে রিভিউ করে তারাও কি? তারাও তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ডেভেলপাররা কি? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো এই জন্য বলছে যে পারফর্ম বাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স ফর সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স। রিভিউ টিমের কাজ কি? কোয়ালিটি কন্ট্রোল অ্যাক্টিভিটি গুলি মনিটর করা এবং সে অনুযায়ী রিপোর্টিং করা। টেস্টিং কোয়ালিটি অ্যাসুরেন্স রিলেটেড একটা টার্ম। আমরা টেস্টিং যখন পড়ছি লাস্টে, এই জন্য দেখো না কোয়ালিটি অ্যাসুরেন্সের একটা 2টা পেজে 2টা টপিক ছিল। সো টেস্টিং এর মাধ্যমে আমরা কোয়ালিটি অ্যাসিওর করি। কারণ টেস্টিং এর মাধ্যমে আমরা কিন্তু সফটওয়্যারের সমস্যা কি, ভুল কি, কোনো এরর আছে কিনা, বাগ আছে কিনা ফাইন্ড করি। আর এটা ফাইন্ড করার মানে কি? তোমার সফটওয়্যারটার কোয়ালিটিটাকে ইমপ্রুভ করা। যত তুমি বাগ কমাতে পারবে তত সফটওয়্যারটার কোয়ালিটি কি রিচ হবে, তাই না? সো টেস্টিং একটা কোয়ালিটি অ্যাসুরেন্স রিলেটেড অ্যাক্টিভিটিস। Error or defect collection and analysis. সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স টিমের আরেকটা কাজ কি? ডিফেক্ট বা এরর কালেক্ট করা এবং সেটা অ্যানালাইসিস করা এবং সেটার সলিউশন কি হবে সেটা প্রোভাইড করা। So the only way to improve is to measure how you are doing. SQA collects and analyzes errors and defects data to better understand how errors are introduced and what software engineering activities are best suited to eliminate them. তুমি তার মানে তাদের টিমের আরেকটা কাজ কি? এরর বা ডিফেক্ট ডাটা আইডেন্টিফাই করা, সেগুলি কালেক্ট করা, সেগুলি অ্যানালাইসিস করা, রিসার্চ করা, এটা কেন হচ্ছে, প্রবলেম হচ্ছে কেন, কোনটা করলে এই প্রবলেমটা অ্যাভয়েড করা যায়, এই সমস্ত কিছু তাদের এন্ড থেকেই আসলে আসতে হবে। আচ্ছা, কোয়ালিটি অ্যাসুরেন্স রিলেটেড আরো অনেকগুলো টার্ম এখানে আছে এই পর্যন্ত। কিন্তু চেঞ্জ ম্যানেজমেন্ট কোয়ালিটি অ্যাসুরেন্স রিলেটেড আরেকটা টার্ম। সেটা কি? সেটা হচ্ছে ম্যানেজমেন্টের চেঞ্জ বলতে কি বুঝি? ধরো একটা অর্গানাইজেশনে তুমি ম্যানেজমেন্ট লেভেলে বারবার মানুষ চেঞ্জ হচ্ছে, কেউ আসতেছে 2 দিন কাজ করে আবার চলে যাচ্ছে, নতুন কেউ আসতেছে। এটা কি ভালো একটা অর্গানাইজেশনের জন্য? কি মনে হয়? অর্গানাইজেশনের এমপ্লয়িরা সব সময় ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হওয়াটা কি ভালো নাকি ভালো না? কি মনে হয়? খারাপ না। খারাপ। কেন? কারণ এটা একটা ডিসরাপশন হয়, তাই না? ফ্লো নষ্ট হয়, একটা ডিসরাপশন হয়। এটাই বলছে যে কোয়ালিটি অ্যাসুরেন্স তুমি করতে চাচ্ছ, তোমার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যত কম চেঞ্জ ম্যানেজমেন্ট বা চেঞ্জটা যত কম হয়। সো এই জন্য এটা এখানে উল্লেখ করছে যে চেঞ্জ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিসরাপটিভ অ্যাসপেক্ট অফ এনি সফটওয়্যার প্রজেক্ট। একটা সফটওয়্যার প্রজেক্ট শুরু করলা, 2 মাস পরে একজন ডেভেলপার চলে গেল, 3 মাস পরে আবার 2 জন চলে গেল। এগুলি খুব একটা ডিস্টারবেন্স, এবং এই ডিস্টারবেন্সের ফলে কি হয়? প্রবলেম তৈরি হয়, এরর, নতুন করে এরর ইন্ট্রোডিউস হয়, মানে কাজের মধ্যে হ্যাম্পার হয়, সবকিছু মিলায় কোয়ালিটিটা দেখা যায় যে আস্তে আস্তে খারাপ হতে থাকে, তাই না? সো দিস অলওয়েজ লিডস টু পুয়ার কোয়ালিটি। সো ট্রাই টু অ্যাভয়েড চেঞ্জ ম্যানেজমেন্ট ফ্রিকুয়েন্টলি টু এনশিওর হাই কোয়ালিটি সফটওয়্যার, তাই না? দেন হচ্ছে এডুকেশন। তুমি কোয়ালিটি এনশিওর করতে চাচ্ছ, কিন্তু তুমি টেকনোলজির সাথে তুমি নিজেকে আপগ্রেড করতেছো না। তোমার এমপ্লয়িদের যারা ডেভেলপমেন্ট টিম, তারা পুরানো টুলস টেকনোলজি নিয়ে কাজ করে, তাদেরকে তুমি আপগ্রেড করাচ্ছ না। এটা কি ভালো? কখনোই না, তাই না? তার মানে টেকনোলজির সাথে সব সময় তোমাকে আপডেট করতে হবে, সব সময় তোমাকে সেটা আপডেটেড টার্মস, টুলস, টেকনোলজি তুমি যত বেশি ইউজ করবা, যুগের সাথে যত তাল মিলায় চলবা, তত তুমি তোমার এন্ড থেকে তত ভালো কিছু তুমি দিতে পারবা। সো এটাও একটা ফ্যাক্টর যেটার সাথে কোয়ালিটি অ্যাসুরেন্স রিলেটেড। এডুকেশন, ট্রেন আপ করা। সো এভরি সফটওয়্যার অর্গানাইজেশন ওয়ান্টস টু ইমপ্রুভ ইটস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসেস। যত বেশি প্র্যাকটিস গুলো ফলো করবা, ইমপ্রুভ করবা, তত তুমি আসলে কমপ্লাই করতে পারবা স্ট্যান্ডার্ডের সাথে। সো এ key contributor to improvement is education of software engineers, their managers and other stakeholders. দেখবা যে বড় বড় সফটওয়্যার ফার্ম গুলাতে তাদের ডেভেলপমেন্ট টিম, ম্যানেজমেন্ট টিম, তারা কিছুদিন পর পর হয়তো বিভিন্ন জায়গায় ট্রেনিং এ যায়, ওয়ার্কশপে যায়। এগুলি খুব প্রয়োজন। আচ্ছা, নেক্সট ভেন্ডর ম্যানেজমেন্ট। এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে
তুমি ভেন্ডর কাদেরকে বলি, যাদের কাছ থেকে আমরা কোন রকম সফটওয়্যার, যেহেতু সফটওয়্যার নিয়ে কথা বলতেছি, সফটওয়্যার বা হার্ডওয়্যার যাই বলি, রিলেটেড সাপোর্ট গুলি নেই, তাই না? সো সফটওয়্যার রিলেটেড সাপোর্ট গুলি যদি আমরা কোনো ভেন্ডরের কাছ থেকে নেই, ভেন্ডর ম্যানেজমেন্টটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ভেন্ডরের সাথে গুড রিলেশন, এবং যত বেশি কম ভেন্ডর মানে তোমার থাকবে, তত তুমি আসলে একটা স্মুথ সাপোর্ট পাবা। যেমন ধরো তোমার অর্গানাইজেশনে তুমি যত কম্পিউটার আনতেছো একটা জায়গা থেকে আনতেছো, এতে করে কি হচ্ছে, তুমি তাদেরকে যে কোনো মুহূর্তে তাদেরকে স্ট্যান্ড বাই পাওয়ার একটা চান্স থাকবে। তুমি একবার একজনের কাছ থেকে আনবা, এটা কিন্তু একটা কি, এভাবে তুমি কাজ করতে পারবে না, তাই না? তাহলে তার মানে কি, ভেন্ডর ম্যানেজমেন্টটাও খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ভেন্ডরের সাথে সম্পর্কটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। সিকিউরিটি ম্যানেজমেন্ট, সিকিউরিটির সাথে কোয়ালিটির সম্পর্ক ডেফিনেটলি, তাই না? সো তুমি সফটওয়্যারের সিকিউরিটি প্রত্যেকটা লেভেলে তুমি এনশিওর করতে হবে, ডাটা প্রাইভেসি, ফায়ারওয়াল এস্টাবলিশমেন্ট, সব জায়গাতে তোমার সিকিউরিটি এনশিওর করতে হবে। কোথাও যাতে কোনো রকম সিকিউরিটি হোল না থাকে সেটা এনশিওর করতে হবে, এবং সেই রিলেটেড কাজগুলি করতে হবে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স টিমকে। সেফটি, সেফটিটাও একটা ফ্যাক্টর কোয়ালিটির সাথে। সফটওয়্যার যাতে ফেল না করে সেই জিনিসটা এনশিওর করতে হবে। সো সেটার জন্য তোমার যা যা করণীয়, যত রকম রিস্ক, ফেলিয়ার রিলেটেড রিস্ক গুলি তুমি সেগুলি অ্যাভয়েড করবা, সেটা যাতে না থাকে সেটা এনশিওর করবা, এবং সেটা কে এনশিওর করবে? কোয়ালিটি অ্যাসুরেন্স টিম এনশিওর করবে। এবং সে রিস্ক ম্যানেজমেন্টও এটার সাথে একটা পার্ট হিসেবে আসে, যে সফটওয়্যারের কোয়ালিটি তুমি ঠিক রাখতে হলে তোমাকে অবশ্যই সফটওয়্যারের রিস্ক তোমাকে অ্যানালাইসিস করতে হবে, এবং কিভাবে এই রিস্কগুলি তোমার সফটওয়্যারের মধ্যে না আসে বা রিস্কের ইম্প্যাক্ট না পড়ে সেই অনুযায়ী সফটওয়্যারটা ডেভেলপ করতে হবে, এবং তাতে করে তোমার সফটওয়্যারটার কোয়ালিটি তুমি এনশিওর করতে পারবা। আর এই রিস্ক বলতে কি বুঝি? রিস্ক বলতে আমরা শর্ট টার্ম রিস্ক, লং টার্ম রিস্ক, অনেক ধরনের রিস্ক ফ্যাক্টরকে চিন্তা করতে হবে, যে তুমি সফটওয়্যারটা যে ধরনের ক্লায়েন্টের জন্য বা যে ধরনের ইউজারদের জন্য বানাচ্ছ, এই সফটওয়্যারটা আগামী 10 বছর পরে আসলে কতটা ইউজফুল থাকবে বা কতটা ইউজেবল হবে, মার্কেটে তখন এই সফটওয়্যারটার ডিমান্ড থাকবে কিনা, এই সমস্ত কিছু অনেক কিছু অ্যানালাইসিস করতে হবে একটা সফটওয়্যার ডেভেলপ করতে হলে। এবং দ্যাট ইজ রিস্ক, যে যে টুলস টেকনোলজি ইউজ করতেছো সেটাই একটা সময় পরে গিয়ে একটা লং টার্ম, একটা যে কোনো বিজনেসের একটা লং টার্ম গোল থাকে। সো রিস্কও তোমাকে লং টার্ম এবং শর্ট টার্ম রিস্ক অ্যানালাইসিস করতে হয়। সো সেটাই, সেই জিনিসটাও কোয়ালিটির সাথে সম্পর্কযুক্ত, এই জন্য এটাও একটা কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্যাক্টর হিসেবে এখানে অ্যাড করা হয়েছে। সো এইগুলি সবই হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স রিলেটেড ফ্যাক্টর যেগুলি আমরা দেখলাম। আর এই এখন এখানে একটা এক্সাম্পল হিসেবে স্যাম্পল দিয়ে দেওয়া আছে, যে তুমি কিভাবে এই মিজারটা করবা যে কোয়ালিটি ঠিক আছে কিনা। ঠিক আছে, তাহলে তুমি জাস্ট এখানে কয়েকটা লেভেলে তুমি যদি চিন্তা করো, এসকিউ এর টাস্ক, গোলস এন্ড মেট্রিক্স, যে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স টিমের টাস্ক কি, তার গোলগুলা সেট করা এবং সেই অনুযায়ী ম্যাট্রিক গুলা সেট করা, এবং সেই অনুযায়ী সে ডিসিশন মেক করা যে কোয়ালিটির কি অবস্থা আছে, কি কোন জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার। যেমন তোমার টিমের গোল হচ্ছে, একটা সফটওয়্যার ডেভেলপ হচ্ছে, টিম দেখতেছে রিকোয়ারমেন্ট কোয়ালিটিটা কতটা রিচ বা কতটা পারফেক্ট, তুমি সেটা জাজ করবা। কিভাবে করবা? তুমি কিছু অ্যাট্রিবিউট সেট করে নিছো, সে অনুযায়ী কিছু ম্যাট্রিক্স সেট করে নিছো, এবং এই ম্যাট্রিক্সের এই ডাটাগুলি অ্যানালাইসিস করে তুমি বুঝতে পারবা যে সফটওয়্যারের রিকোয়ারমেন্ট কোয়ালিটিটা হাই নাকি পুয়ার নাকি মিডিয়াম। এবং যদি হাই হয় তাহলে তো তুমি ফাইন, তোমার ফিডব্যাক ভালো আর দিবা। যদি মিডিয়াম হয়, কোন জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার, কোন জায়গাটা কারেকশন করতে হবে, তুমি একটা ফিডব্যাক দিবা, তার উপর বেস করে কাজগুলি হবে। সো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সো এবং সেই করতে হলে, কন্টিনিউয়াস প্রসেসটা এক্সিকিউট করতে হলে তোমাকে ওই যে বললাম কিছু টাস্ক সেট করতে হবে, কিছু প্যারামিটার সেট করতে হবে, কিছু গোল সেট করতে হবে, যেগুলির মাধ্যমে তুমি এনশিওর করতে পারবা। সো রিকোয়ারমেন্ট কোয়ালিটি, ডিজাইন কোয়ালিটি, কোড কোয়ালিটি, কোয়ালিটি ইফেক্টিভনেস, এই সমস্ত কিছু ঠিক আছে কিনা তুমি এক্সাম্পল হিসেবে কিছু অ্যাট্রিবিউট সেট করে ধরে নিলা, এবং এই অ্যাট্রিবিউট গুলি কিভাবে তুমি মেজার করবা সেখানে ম্যাট্রিক্স এর মধ্যে সেটা লিখে নিলা। এবার তুমি অ্যানালাইসিস করো একটা সফটওয়্যারের রিকোয়ারমেন্ট কোয়ালিটিটা কেমন। যেমন এখানে এই পয়েন্টে কয়েকটা এখান থেকে বলি, যেমন রিকোয়ারমেন্ট কোয়ালিটিটা হাই নাকি না হাই না, এটা তুমি যাচাই করবা কিভাবে? রিকোয়ারমেন্টের মধ্যে অ্যাম্বিগুয়াস টার্ম, অ্যাম্বিগুইটি, রিকোয়ারমেন্টের মধ্যে অ্যাট্রিবিউট ধরে নিলে অ্যাম্বিগুইটি, রিকোয়ারমেন্টটা কি কমপ্লিট কিনা, রিকোয়ারমেন্টগুলি আন্ডারস্ট্যান্ডেবল কিনা, রিকোয়ারমেন্টগুলি ভোলাটাইলিটি কতটা, রিকোয়ারমেন্টগুলি ট্রেসেবল কিনা, রিকোয়ারমেন্টগুলি মডেল ক্ল্যারিটি কেমন। এই জিনিসগুলির মাধ্যমে তুমি বুঝবা যে সফটওয়্যারটার রিকোয়ারমেন্ট কোয়ালিটিটা কতখানি রিচ।
এখন এগুলি কিভাবে, এগুলি মেজার করবা কিভাবে? কিছু ম্যাট্রিক ধরে নাও, যেমন সফটওয়্যারটার মধ্যে সফটওয়্যারটা রিকোয়ারমেন্ট গুলি অ্যাম্বিগুয়াস কিনা বুঝবা কিভাবে? ম্যাট্রিক ধরে নাও যে যেমন নাম্বার অফ অ্যাম্বিগুয়াস মডিফায়ার্স লাইক মেনি, লার্জ, হিউম্যান ফ্রেন্ডলি, এগুলি তুমি খুঁজে বের করো রিকোয়ারমেন্টের মধ্যে। ক্লায়েন্টের যে সফটওয়্যার রিকোয়ারমেন্ট আছে, এই রিকোয়ারমেন্ট কোয়ালিটি তুমি যাচাই করতে বসছো, ঠিক আছে? এখন কিভাবে যাচাই করবা? তুমি কিছু অ্যাট্রিবিউট ধরে নিলা, এই অ্যাট্রিবিউট রিলেটেড কিছু মেজার তুমি সেট করে নিলা, এগুলির মাধ্যমে তুমি এখন যাচাই করতে পারবা যে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট সেটার কোয়ালিটিটা কেমন। আচ্ছা, এই কোয়ালিটি কেমন যাচাই করে তুমি যে রেজাল্ট পাবে, এই রেজাল্টের উপর বেস করে তোমার কি হবে, তোমার একটা সাজেশন হবে, রিকমেন্ডেশন হবে যে কোথায় কোন জায়গাটায় কাজ করতে হবে যাতে করে তোমার সফটওয়্যারটার কোয়ালিটিটা তুমি ধরে রাখতে পারো। আচ্ছা, এখন অ্যাম্বিগিউটি এটা কিভাবে মেজার করবা? এটা মেজার করার জন্য যে ম্যাট্রিক ধরে নিছি আমরা, কি ম্যাট্রিক ধরে নিছি? যে সফটওয়্যারের রিকোয়ারমেন্টের মধ্যে, রিকোয়ারমেন্ট গুলোর মধ্যে যদি অ্যাম্বিগুয়াস টার্ম বেশি থাকে তাহলে কি সফটওয়্যারটার রিকোয়ারমেন্ট কোয়ালিটিটা হাই হবে নাকি তাহলে লো হবে? কি মনে হয়? সফটওয়্যারের মধ্যে, সফটওয়্যারের যে রিকোয়ারমেন্টের মধ্যে অ্যাম্বিগুয়াস রিকোয়ারমেন্ট বেশি থাকলে ভালো নাকি কম থাকলে ভালো? তোমার কমন সেন্স কি বলে? অ্যাম্বিগুয়াস টার্ম বুঝো কি? অ্যাম্বিগুয়াস হচ্ছে তুমি আসলে বুঝতেছো না ঠিক মতো, যে তুমি নিজেও ক্লিয়ার না, এইরকম টার্ম, এরকম রিকোয়ারমেন্ট বেশি থাকা ভালো না কম থাকা ভালো? কম থাকা ভালো। সো তুমি এখান থেকে মেজার করতেছো এই যেভাবে যে সফটওয়্যারটা রিকোয়ারমেন্টের মধ্যে নাম্বার অফ অ্যাম্বিগুয়াস টার্ম কতগুলি আছে। এখন নাম্বার অফ অ্যাম্বিগুয়াস টার্ম কি কি হতে পারে? অ্যাম্বিগুয়াস টার্ম কি কি হতে পারে? যেমন মেনি একটা অ্যাম্বিগুয়াস টার্ম, আমরা ওই যে ফিজিবিলিটি স্টাডিতে বলছি না যে কোয়ান্টিফাইড হতে হবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল, লার্জ, মেনি, কি বলে, লটস অফ, এগুলি সব অ্যাম্বিগুয়াস টার্ম, এগুলোর কোনো মিনিং নাই এক্সাক্ট আছে। তো আমি তোমাকে রিকোয়ারমেন্ট হিসেবে বললাম যে সফটওয়্যারটার ইউজার ইন্টারফেস হিউম্যান ফ্রেন্ডলি হতে হবে। আরে ভাই, সব সফটওয়্যারের ইন্টারফেসই তো তুমি মানুষই ইউজ করবে, তাই না? এখন এটার কোনো বাধ্যবাধকতা আছে, লিমিট আছে যে এরকম হইলে হিউম্যান ফ্রেন্ডলি, না হইলে না? লিমিট আছে? বলতে পারবা যে এইটা মানে হিউম্যান ফ্রেন্ডলি বলা যাবে? নো, তার মানে এটা একটা অ্যাম্বিগুয়াস টার্ম। সো রিকোয়ারমেন্টের মধ্যে এরকম অ্যাম্বিগুয়াস টার্ম যত কম থাকবে তত রিকোয়ারমেন্ট কোয়ালিটিটা হাই। ক্লিয়ার? সো এরকম কিছু ফ্যাক্টর এখানে তুমি রিডিং পড়লে এবার বুঝবা। আরেকটা বলি নেই, কমপ্লিটনেস, রিকোয়ারমেন্টটা কমপ্লিট কিনা বুঝবা কিভাবে? রিকোয়ারমেন্টের মধ্যে কত সংখ্যায় টিবিএ, টিবিডি এইরকম টার্ম আছে, যত কম থাকবে তত রিকোয়ারমেন্টটা কমপ্লিট। কিভাবে? এটা মানে কি, ধরো তুমি ক্লাস রুটিন যখন আমরা করি, ক্লাস রুটিনের মধ্যে প্রথমে দেখো রুটিনের মধ্যে অনেক টিচার অ্যাসাইন করা থাকে না, এই যে টু বি অ্যাসাইন, টু বি ডিফাইন্ড, এরকম টিচারের সংখ্যা অনেক থাকে না রুটিনের মধ্যে? সেই রুটিনটাকে কি তুমি কমপ্লিট রুটিন বলবা বা কোয়ালিটির স্ট্যান্ডার্ড ঠিক আছে বলতে পারবা? নো। তাহলে সফটওয়্যারের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি না। রিকোয়ারমেন্টের মধ্যে যদি এরকম অনেক কিছু টার্ম থাকে যে টু বি অ্যাসাইন, টু বি ডিফাইন্ড, এগুলি এখনো তুমি সেট করো নাই, এখনো তুমি ক্লিয়ার না, জানো না, তার মানে কি রিকোয়ারমেন্টটা আসলে কমপ্লিট না। তার মানে রিকোয়ারমেন্টের কোয়ালিটিটা আসলে, লেভেলটা আসলে কি হাই, হাই নাকি তাহলে? সো এগুলির মাধ্যমে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? তুমি নাম্বার অফ দিয়ে বলা আছে যে কতগুলি আছে এরকম টার্ম, এটা কতগুলি আছে, এটা কতগুলি আছে, এই ডাটাটা তুমি যখন কালেক্ট করবা পাবা, তখন তুমি বুঝবা না যে কোন তোমার সমস্যাটা কোথায়। তো এগুলি হচ্ছে সেই ম্যাট্রিক গুলি। এবার বুঝতে পারছো? তাহলে এগুলি একটু রিডিং করলে বুঝতে পারবা যে কি বলছে। ওকে, কি সবগুলি পড়বো? এগুলো একবার রিডিং পড়ো, পরে তারপরে আমরা আরেকদিন আর ক্লাসে তুমি ডিসকাস করতে পারো। সবগুলি তো লাইন ধরে করতে বলানোর মানে বলা লাগবে না, আসলে বলার মতো কিছু না। যেমন রিকোয়ারমেন্ট গুলা ভোলাটাইল কিনা, নাম্বার অফ চেঞ্জেস পার রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট যত কম চেঞ্জ হবে তত ভোলাটাইল কম। ভোলাটাইল মানে চেঞ্জেবল না,
তার মানে তত কোয়ালিটিটা হচ্ছে হাই। নাম্বার অফ রিকোয়ারমেন্ট নট ট্রেসেবল টু ডিজাইন অর কোড, এরকম ট্রেসেবল রিকোয়ারমেন্ট, নন ট্রেসেবল রিকোয়ারমেন্ট কতগুলো আছে যেটা তুমি ডিজাইন করতে পারতেছো না, যেটা ডিজাইনের মধ্যে আনতে পারতেছো না, যত কম থাকবে তত রিকোয়ারমেন্ট কোয়ালিটিটা হাই। সো এই জিনিসগুলো তুমি যখন বের করে ফেলবা তখন তুমি বুঝতে পারবা যে রিকোয়ারমেন্ট কোয়ালিটিটা কেমন, কোন জায়গাটায় প্রবলেম আছে, কোন জায়গাটায় এইগুলো সংখ্যা বেশি আছে, সেই জায়গাটায় তোমাকে কাজ করতে হবে, রিডিউস করতে হবে কোয়ালিটিটা এনশিওর করার জন্য। সেম তুমি ডিজাইনের ক্ষেত্রেও কিছু ম্যাট্রিক দিয়ে দেওয়া আছে এই অ্যাট্রিবিউটের উপর বেস করে, এগুলির মাধ্যমে বুঝবা যে ডিজাইন কোয়ালিটিটা কতটা রিচ, কতটা ইমপ্রুভ করতে হবে কোডের ক্ষেত্রে, কোয়ালিটি ইফেক্টিভনেসের ক্ষেত্রে। আচ্ছা 12টা 11 বাজে, 12টা কত 12:30 পর্যন্ত না 12টা 20 তোমাদের কি ক্লাস আছে এরপরে? জি ম্যাম। 12টা 20 ক্লাস? জি ম্যাম। আচ্ছা একটু শেষ করতে পারলাম না তাহলে, আরো 2-3টা পেজ আছে। আচ্ছা থাক তাহলে। আচ্ছা এটা তো ছবিটা তখনই বলে ফেলছি, সো এই ছবিটার এক্সপ্লেনেশন অলরেডি তখন দিয়ে ফেলছি যে কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি ম্যানেজমেন্ট বা কোয়ালিটি অ্যাসুরেন্স এটা একটা প্যারালাল অ্যাক্টিভিটি ডেভেলপমেন্ট প্রসেসের সাথে। ডেভেলপমেন্ট প্রসেসটা একটা ফ্লো হিসেবে যদি চিন্তা করো, একটু একটু করে ডেভেলপ হবে, সেইটার কোয়ালিটি ঠিক আছে কিনা কোয়ালিটি অ্যাসুরেন্স টিমের কাজ হচ্ছে সেটা রিভিউ করা, রিভিউ রিপোর্ট দেওয়া, এই রিপোর্টের উপর বেস করে তোমার কোথাও কোনো আপডেট, মডিফিকেশন, অ্যাডজাস্টমেন্ট লাগলে সেগুলো হবে। এভাবে করে সফটওয়্যারটার কোয়ালিটি একটা প্যারালাল অনগোয়িং প্রসেসের মাধ্যমে চলতে থাকবে ডেভেলপমেন্ট প্রসেসের সাথে। ঠিক আছে? জি। এর কোশ্চেন কিরকম আসতে পারে পরীক্ষায় এক্সামে? ওই যে বললাম শুরুতেই তো বললাম যে এখান থেকে তুমি থিওরিগুলো একটু পড়তে হবে অ্যানালাইটিক্যাল কোশ্চেনের অ্যান্সার করার জন্য। যেমন গতবার যেটা আসছে, তুমি একজন কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার, তুমি একটা অর্গানাইজেশনে গেছো, তাদের একটা মানে সফটওয়্যার রিলেটেড কোনো প্রবলেমের কথা বলা আছে যে তারা এই ডিফিকাল্টিস ফেস করতেছে, তুমি সেক্ষেত্রে তুমি কি সলিউশন দিবা বা কি কোন জায়গাটাতে তোমার কাজ করতে হবে, বা তুমি রিভিউ টিমের অংশ হিসেবে কোনো একটা সফটওয়্যার ফার্মে গেছো, তুমি কি করবা, রিভিউর সময় তুমি কি কি কাজ করবা, যে যে এই পয়েন্টগুলি আর কি। এই যে রিভিউ এন্ড ইন্সপেকশন, বা তুমি ইন্সপেকশনে গেছো প্রোগ্রাম কোড টেস্ট, প্রোগ্রাম চেক করতে, সেই ইন্সপেকশন চেক লিস্টে কি কি জিনিস তুমি রাখবা, কি কি চেক করবা, এই যে। সো এই জন্য বললাম যে তুমি থিওরি হিসেবে এগুলি পড়বা যাতে করে অ্যানালাইটিক্যাল কোশ্চেনের অ্যান্সার করতে পারো। কোশ্চেনটা অ্যানালাইটিক্যাল প্যাটার্নেই আসবে, কিন্তু অ্যান্সারটা দিতে হবে কোত্থেকে, থিওরি না জানলে তো দিতে পারবে না। সো থিওরিগুলি একটু পড়তে হবে এখান থেকে। ঠিক আছে? বা এখান থেকে যদি কোশ্চেন আসে যে তুমি রিকোয়ারমেন্ট কোয়ালিটিটা কিভাবে মেজার করবা, যে রিচ আছে মানে হাই আছে কি লো আছে, তো এই যে ফ্যাক্টরগুলি তুমি জানতেছো যে এই ফ্যাক্টরগুলির মাধ্যমে আমি বুঝতে পারবো যে রিকোয়ারমেন্ট কোয়ালিটি কেমন, ডিজাইন কোয়ালিটি কেমন। সো এই জিনিসগুলো একটু পড়তে হবে, না পড়লে লিখতে পারবো না, বানায় তো সবকিছু লেখা যায় না। অ্যানালাইটিক্যাল কোশ্চেন শুনলে তোমরা অনেকেই মনে করো যে বানায় লিখবো, বানায় লিখতে হলে তো তোমার মাথায় কিছু থাকতে হবে, নলেজ থাকতে হবে, নলেজ ছাড়া তো বানাইতে পারবো না, তাই না? একটা মেশিন লার্নিং মডেল বানাইছে যে চ্যাট জিপিটি কে, তুমি এটা যে কোনো প্রশ্ন কোশ্চেন করলে অ্যান্সার দেয়, কোত্থেকে দেয়? তাকে শিখানো হয়েছে, তাকে ট্রেন আপ করা হয়েছে, তার মাথায় তাকে নলেজ প্রোভাইড করা হয়েছে, এবং সেটার উপর বেস করে কিন্তু সে অ্যান্সার দিতে পারে। তাকে যদি ট্রেন আপ করা না হয়তো, ট্রেনিং দেওয়া না হয়তো তাহলে সে পারতো না। সো নলেজ ছাড়া তুমি কিছুই মানে বানাইতে পারবে না, তোমার নলেজ লাগবে। আর নলেজটা আসবে কোত্থেকে? না পড়লে তো আসবে না, পড়তে হবে। সো এই লাস্টের এই দুইটা চ্যাপ্টার থিওরি হিসেবে পড়বা, যে কোশ্চেনই আসুক তুমি সেটাকে তুমি এখান থেকে খুঁজে বের করে অ্যান্সারটা পারফেক্টলি দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে? তাহলে লাস্টের 3টা পেজ রইলো, এটা পরে নেক্সট যেদিন পড়বো সেদিন করবো নি। আর আমি আর শেষ করি আজকে, না যেহেতু শেষ করতে পারতেছি না, আর একটা অংশ পরে মানে একটা পাতাও শেষ করি। কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন? না। আচ্ছা ঠিক আছে, বের হয়ে গেলাম।